আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর নবম দশম শ্রেণী গণিত এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটি বিশেষ প্রস্তুতি স্বরূপ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। আজকে আলোচনা করব প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এবং সকল প্রশ্নগুলো হবে অবশ্যই বোর্ডে পড়া প্রশ্ন। যে প্রশ্নগুলো এ যাবৎ পড়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা নিশ্চয়ই সাথে থাকবা। প্রথম যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটি সিলেট বোর্ড 2024 সালে এসেছিল। হ্যাঁ, এই প্রশ্নটি হচ্ছে 1 নম্বর, √5/8t কোন ধরনের সংখ্যা? আমাদেরকে বলতে হবে এই সংখ্যাটি অ্যাকচুয়ালি কোন ধরনের। এখানে অপশন আছে স্বাভাবিক সংখ্যা, অমূলদ, মূলদ এবং মৌলিক। এই সংখ্যাগুলোর ভিতরে আমরা জানি যে এটি স্বাভাবিক সংখ্যা তো না বটেই, বাস্তব সংখ্যার মধ্যে পড়তে পারে। তবে বাস্তব সংখ্যা বা দুইটি, একটি অমূলদ এবং মূলদ। এখন আমরা দেখব যে এটা অ্যাকচুয়ালি কী সংখ্যা হতে পারে। এটা হচ্ছে এখানে আছে √5/8t। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে √5 দ্বারা এটাকে কাটলে হয় 1/16 হয়। ঠিক আছে, তার মানে এটাকে আবার রুট ভেঙে ফেললে হয় 1/4। তার মানে এই 1/4 সংখ্যাটি কি? এটি হচ্ছে p/q আকারে সাজানো গেছে। ওকে, এই সংখ্যাটি, অর্থাৎ এটি হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, p/q আকারে যেটি সাজানো যায় আমরা জানি সেটি হচ্ছে মূলদ সংখ্যা হয়। আর p/qটা অ্যাকচুয়ালি কি সেটাও কিন্তু জানার বিষয়। p/qটা হচ্ছে p এবং q উভয়ের সহমৌলিক, যেটার উপরের গুণনীয়ক এবং নিচের এই গুণনীয়ক, অর্থাৎ p এবং q এর গুণনীয়কগুলোর ভিতরে কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, সেটা হচ্ছে সহমৌলিক। অর্থাৎ আমরা যদি একটু উদাহরণ দিই, যেমন উপরে যদি আমরা দিই হচ্ছে 8 আর নিচে দিয়ে হচ্ছে 9, সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমাদের এই মৌলিক এটা গুণনীয়ক হয় কিনা, মৌলিক না মানে সহমৌলিকটা হয় কিনা অ্যাকচুয়ালি। খেয়াল করে দেখো এখানে আমরা 1 2 4 8 এর গুণনীয়ক ভাঙলাম, অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। আর এখানে আছে 9 1 3 9। এখন খেয়াল করে দেখো যে এই উপরে এবং নিচে কোনোটা সাধারণ গুণনীয়ক আছে নাকি। আমরা জানি 1 সবসময় থাকবে, সুতরাং একটা বাদ। আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 8 এবং 9 এই দুইটা হচ্ছে সহমৌলিক। সুতরাং এইটা যদি 8 আর 9 দেওয়া যায়, এই p/q আকারের সংখ্যা হয়। সুতরাং এটি একটি মূলদ সংখ্যা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটি নিয়ে আলোচনা করব, নিচের কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, অমূলদ সংখ্যাটা অ্যাকচুয়ালি কি? অমূলদ সংখ্যাকে, যে সংখ্যাকে p/q আকারে সাজানো যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর যেটা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কেবল আমরা কিন্তু মূলদ সংখ্যা সম্পর্কে জানলাম। সুতরাং এটি আমরা এখানে বলছে অমূলদ, তার মানে এই আকারে সাজানো যায় না। ওকে, আমরা এটা লিখবো হচ্ছে সাজানো সাজানো যায় না। ওকে, এটা হচ্ছে হবে অমূলদ সংখ্যা। এখন কোন সংখ্যাটি সাজানো যায় না সেটা আমাদেরকে দেখতে হবে। খেয়াল করে দেখো যে 0.2 পৌনঃপুনিক এই জাতীয় সংখ্যা সবসময় মূলদ সংখ্যা হয়। হ্যাঁ, এটা মনে রাখবা। তার মানে এটা হচ্ছে অমূলদ নয়। এখানে 9/16 খেয়াল করে দেখো, এটা ভাঙলে হয় 3 আর এটা হয় 4, তার মানে এটা p/q আকারে সাজানো যাচ্ছে। তারপর এটা খেয়াল করে দেখো, এখানে 8 আর এখানে কত আছে 27। এটাকে যদি আমরা ভাঙি 2 এর পাওয়ার 3 আর নিচে হচ্ছে 3 এর পাওয়ার 3, এখানে আবার আছে রুটের মধ্যে 3, এর অর্থটা হচ্ছে দুইটারই পাওয়ার, এখানেও পাওয়ার 1/3 দেবো, এখানেও পাওয়ার 1/3 দেবো। তার মানে এই 3 কেটে গেল, এই 3 কেটে গেল, থাকলো আছে শুধু 2/3। এটিকেও p/q আকারে সাজানো যায়। সুতরাং এই অঙ্কটি হচ্ছে অমূলদ সংখ্যা, যেটা p/q আকারে সাজানো যায় না। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো যে যে সংখ্যাকে p/q আকারে সাজানো যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে সাজানো যায়, সেটাই হচ্ছে মূলদ, আর যেটা যায় না সেটা অমূলদ। সুতরাং আমরা এটা সংখ্যাটি, এই সংখ্যাটি ওই আকারে সাজানো গেল না p/q আকারে, সুতরাং এটি অমূলদ সংখ্যা। আশা করি এটি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা কে কোথায় থেকে আসো আমার সাথে দয়া করে একটু কমেন্টস করে জানাবা। হ্যাঁ, তাহলে সুবিধা হয় ক্লাস নিতে। তারপরে খেয়াল করে দেখো 3 নম্বর অঙ্কটি বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। একই প্রশ্ন। এটা হচ্ছে অবশ্যই মূলদ সংখ্যা, অমূলদ নয় এইটা। তারপর এখানে আছে 0.80, এটাও হচ্ছে মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা আমরা পেয়ে গেছি অলরেডি। এই যে √8 কে ভাঙলে কি কি হয় সেটা খেয়াল করে দেখো। 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এইটা আবার দুইটা আর স্কোয়ার উঠে যায়, সো এটা হবে হচ্ছে 2√2, আর এই 2√2টা হচ্ছে অমূলদ সংখ্যা।
অমূলদ সংখ্যাগুলো কেমন হতে পারে? মৌলিক সংখ্যা রুট ওভার অমূলদ সংখ্যা হবে। মৌলিক সংখ্যাগুলো কি কি? যে সংখ্যাকে আর কোনো গুণনীয়ক করা যায় না, মানে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 একটি, এক ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। 3 একটি, 5 একটি, তারপরে কত 7 একটি, 11 একটি, 13 একটি, 17 একটি, 19 একটি, এই জাতীয় সংখ্যাগুলো কখনো ভাগ করা যায় না। তার মানে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো রুট ওভারই হচ্ছে অমূলদ সংখ্যা। খুব সহজে বোঝার বুদ্ধি। ঠিক আছে, আরও সংখ্যা আছে, আমি আরও সংখ্যার ভিতরে এখন আপাতত যাচ্ছি না। তার মানে আমাদের এটি উত্তর হবে হচ্ছে, আমরা যেটা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম সেটি হচ্ছে এই যে গ নম্বরটা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছে। গ নম্বরটা আমাদের উত্তর। ওকে, তারপরে খেয়াল করে দেখো 4 নম্বর একটি অঙ্ক বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। একই প্রশ্ন কিন্তু সংখ্যাগুলো দেখো প্রত্যেকটা আলাদা। এটা একটু জটিল অঙ্ক, মানে টাইম লাগবে বেশি এই অঙ্কগুলোকে করতে। এটা আমি এর উত্তরে চলে যায়। হ্যাঁ, উত্তরে চলে গেলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। 4 নম্বর অঙ্কটাই। 4 নম্বর অঙ্কটার এর উত্তর কই? এখানে তো উত্তর কই আছে? আচ্ছা, এখানে উত্তর দেয়নি, সরাসরি খ নম্বরটা এখানে বলে দিয়েছে, আর বাকিগুলো ভাগ করা চাই। হ্যাঁ, কিন্তু উত্তর বিশ্লেষণ করা হয়নি, এখানে বিশ্লেষণ করিনি, একবারে দিয়েছে খ নম্বরটা। এখানে ইচ্ছে করলে আমরা অবশ্য বিশ্লেষণ করতে পারি। এটা সবগুলো দেখতে টাইম লাগবে। দেখো আমি খ নম্বরটা উত্তরটা বলে দিলাম, যেহেতু একই প্রশ্ন বারবার আসছে। শুধু মূলদ এবং অমূলদ সংখ্যা কি জানতে হবে, জানলেই কিন্তু এটি বোঝা যাবে। ওকে, তারপরে 5 নম্বরটা দেখো, এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। ওকে, একটা জিনিস খেয়াল করতে হবে, ক্রমিক জোড়। ক্রমিক জোড় বলতে পরপর জোড়, যেরকম এ একটি জোড় সংখ্যা, 4 একটি জোড় সংখ্যা, 6 একটি জোড় সংখ্যা, 8 একটি জোড় সংখ্যা। খেয়াল করে দেখো, 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, এভাবে কিন্তু পরপর হয়েছে। তার মানে কি, পরপর হলে সেটা হচ্ছে ক্রমিক। ওকে, এখন বলছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে, তার মানে এটা এ, এটা যদি বি এভাবে আমরা ধরি, সেক্ষেত্রে কি হয়, এর জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। তার মানে বিজোড় সংখ্যা বলতে এর মাঝখানে আরেকটি সংখ্যা আছে, কি আছে, 2-র পরে আছে 3। তাহলে 2-র সাথে যদি এখন আমরা 1 যোগ করি, সেক্ষেত্রে 3 হয়ে যায়। আবার 4-এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে সেটা কি 5 হয়ে যায়। 6-এর সাথে যদি 1 যোগ করি, সেটা 7 হয়ে যায়, এবং সেটা বিজোড় হয়ে যায়। এটাও বিজোড়, এটাও বিজোড়। সুতরাং এখানে বলছে যে এ স্কোয়ার প্লাস 1, তার মানে স্কোয়ার করলেও সেটা বিজোড় হবে। যেহেতু এ সরাসরি এ প্লাস 1 যদি থাকতো তাহলে হতো, কিন্তু এ প্লাস 1 না দিয়ে এখানে স্কোয়ার দিয়েছে, সুতরাং এইটিই হবে উত্তর। কিভাবে বলি, 2কে স্কোয়ার করে প্লাস 1 করা হলো, তার মানে 2 দুগুণে 4 যোগ 1 সমান 5। 5 তো বিজোড় সংখ্যাই হয়েছে। এভাবে কিন্তু আমরা উত্তরগুলো করতে পারি। ওকে, আশা করি এটিও 5 নম্বরটাও বুঝতে পেরেছো। তার মানে 5 নম্বরটার উত্তর আমাদের হবে হচ্ছে এটা। এখন দেখো 6 নম্বর বলছে 2.2.34, 4-এর উপর আবার কি আছে, পৌনঃপুনিক। 2.34 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। আচ্ছা, এটাকে এখন আমাদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা জানি 2.34 পৌনঃপুনিক, এটা যদি অঙ্ক আমরা ক্যালকুলেশন করি, পৌনঃপুনিক ভাঙি, তাহলে এরকম হয় যে 2.3। আমরা জানি যে এই সংখ্যাগুলো তোলার পরে এই পৌনঃপুনিকের বাম পাশে যত সংখ্যা থাকে ততগুলো বিয়োগ হয়। ঠিক আছে, এবারে দশমিক এবং এই পৌনঃপুনিক, আগে পৌনঃপুনিকের হিসাব করি। পৌনঃপুনিক আছে কয়টি, 2টা, একটা, তাহলে এখানে একটার জন্য একটি 9। আর দশমিক এবং পৌনঃপুনিকের মাঝখানে যে কটা ফাঁকা সংখ্যা থাকবে, সেই কটা হবে 0। তার মানে এখানে কি হয়ে গেল, 90। এবারে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, বিয়োগ করলে কি হয় খেয়াল করে দেখো, সরাসরি এই পৌনঃপুনিক আর থাকে না। হ্যাঁ, তখন এখানে হয়ে যায় 1, এখানে হয়ে যায় 1, আর এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 90। এখন এইটাই হচ্ছে কি বলছে, এটা এত সাধারণ ভগ্নাংশে প্রবেশ করো, তার মানে এটাই সাধারণ ভগ্নাংশ। সুতরাং এই যে এটা ক নম্বর হয়েছে, হয়নি, 2টা দশমিক তো হয়নি, একটা হবে, এই যে এটা উত্তর। এখন 7 নম্বর একটা অঙ্ক বলছে 0.53 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ কোনটি। একই রকম, এটা কিন্তু পরীক্ষা পড়েছে সিলেট বোর্ড 2024 সালে। প্রত্যেকটা অঙ্ক বোর্ডে পড়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা অঙ্ক ইম্পর্টেন্ট বাদে নেই, প্রত্যেকটা অঙ্ক বোর্ডে পড়েছে। সুতরাং অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখন 5.3 এইটা পৌনঃপুনিক ভাঙতে হলে, যেহেতু বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সুতরাং এখানে মাইনাস দিয়ে আমরা কি দেবো, 5 দেবো, আর এখানে সে 90 হবে।
সেক্ষেত্রে আবার এটা ক্যালকুলেশন করলে হয় 53-র ভিতরে 5 বাদ দিলে আর থাকে হচ্ছে 48/90। এটা এখন কাটাকাটি আমরা করতে পারি। কাটাকাটি করলে হবে 24/90, 45 হবে। 45 আরও কাটাকাটি করে 3 দ্বারা কাটলে হয় 8, 3 দ্বারা কাটলে হয় 15। সুতরাং 8/15 উত্তর আছে। 8/15 তো পাচ্ছি না, এই যে 24/45 পেয়েছে, এটাই উত্তর। এটা অবশ্য আমরা কাটাকাটি যাই, তো ওরা কাটিনি, আমরাও কাটবো না। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর। এটাও কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এইবারে আরেকটা অঙ্ক আছে 0.43 পৌনঃপুনিক, দুইটার উপরে পৌনঃপুনিক আছে। তাহলে এটা আমরা এখন ভাঙি, এটাও ভাঙবো একই রকম। কি করব, প্রথমে 4 3 দেবো, আর নিচে আছে 9 9, কেননা এর কোনো কিছু আর নাই, বিয়োগ টিয়োগ করা লাগছে না। সুতরাং এইটি উত্তর। 43 বাই কত কত 43/99। কই 43/99 কই, এটাও না, না এই যে 143 দিয়েছে এখানে, 143 হবে না, এটা হবে না। হ্যাঁ, 43/99 এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবারে 9 নম্বর একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটি কিভাবে করা যায় খেয়াল করে দেখো। 9 নম্বর বলছে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক, এটা এত সমান কত, এটা জানতে চাচ্ছে। খেয়াল করে দেখো, আমরা এইটাই সরাসরি ভাঙবো। তাহলে 3-কে যদি ভাঙি আমরা 1/3/9 হয়, ইন্টু আবার 6-কে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, 9 হয়। এটা হলো। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমরা কাটাকাটি করব। যেহেতু বলছে কত, সরাসরি আমাদের সরল মানটা বের করতে হবে। সেক্ষেত্রে 3 দ্বারা 9-কে কাটলে হয় 3, এটা দ্বারা আবার একে কাটলে হয় 2, তাহলে এটা 2/9। এবং এটাকে আমরা আবার ভাগ করতে পারি। ভাগ করলে কত হয় আমরা একটু খেয়াল করে দেখি। 9 দ্বারা 2-কে ভাগ করব, 0 এখানে দেবো, তাহলে 2 বাদ দিলে হয় 18, আবার হচ্ছে 2, ঠিক একই রকম 2 2 2 2 এভাবে চলে যাচ্ছে। সুতরাং 0.2 2 2 ডট 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 ডট, পরেরটাও লিখতে হবে 0.2 পৌনঃপুনিক। এটা আমাদের উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতে হবে সবগুলো অঙ্ক বোর্ডে পড়া। খেয়াল করে দেখো, ঢাকা বোর্ড 24, এইটা এখন করলাম, বরিশাল বোর্ড 24, এভাবে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং বোর্ডে পড়া অঙ্ক। ওকে, আর তোমরা আমাকে অবশ্যই বলবা পরবর্তী ক্লাস কোনটা নিলে ভালো হয়, তোমাদের কোনটা নিলে সুবিধা হয়। যেহেতু সবগুলোই আমি আরও একটু বড় করে নিতে পারি ইচ্ছে করলে, সবগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক এবং বোর্ডে পড়া অঙ্ক। সুতরাং এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, এই জন্য তোমরা ভালো করে প্রস্তুতি নিতে হবে তোমাদের, এবং আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো। এইবারে খেয়াল করে দেখো, এখানে কত 0.3 পৌনঃপুনিক, দুইটার উপরে পৌনঃপুনিক আছে। এখন বলছে সাধারণ ভগ্নাংশ কোনটা, আবার সেই একই রকম উত্তর। এইটা দেখো এসছে রাজশাহী বোর্ড 2022 সালে। ঠিক আছে, তাহলে এটা এখন আমাদেরকে করে দেখাতে হবে। 3 ভাঙলে হয় 9 9, সরাসরি শুধু দুইটা পৌনঃপুনিকের জন্য নিচে দুইটা 9, এটাই। তাহলে এরকম কি আছে, 3 3 9 9, এই যে গ নম্বর উত্তর। ঠিক আছে, তো হয়ে গেল। MCQ খুব ইম্পর্টেন্ট। পরবর্তী যেহেতু আমি পর্যায়ক্রমে আলোচনা করব এবং বোর্ডে পড়া অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আলোচনা করব, সুতরাং তোমরা এটি মনোযোগ সহকারে দেখবে, এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন আসবে। তোমাদের একটা কাজ হয় কি, অনেকেই ইয়ে করো, পড়তে ভালো লাগে না। পড়তে ভালো না লাগলে কি করব, তখনই আমার ভিডিওগুলো জাস্ট বসে বসে দেখবা, মোবাইলটা সামনে দিয়ে ক্লিক করে ভিডিওটা দিয়ে চুপ করে বসে থাকবার, মনোযোগ সহকারে শুধু দেখবা, দেখবা তোমাদের পড়াটা হয়ে গেছে। ঠিক আছে, কেননা আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের, অবশ্যই প্র্যাকটিস তোমাদের হয়ে যাচ্ছে। আর এটা চেষ্টা করবা তোমরা জাস্ট দেখার, তাহলে তোমাদের MCQ প্রস্তুতিটা হয়ে যাবে। কেননা যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি খেয়াল করে দেখো, প্রত্যেকটা বোর্ডে পড়া প্রশ্ন। সুতরাং এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার আলোচনাগুলো ভালো লাগছে, তোমাদের বুঝতে পারছো। তোমাদের বন্ধু বান্ধবের মাঝে এটা অবশ্যই শেয়ার করে দাও, তাহলে কি হবে, তারাও জানতে পারবে। আর মনে রাখবে এটা, যে বন্ধু বান্ধবীরা যদি ভালো শিখতে পারে তোমারও লাভ আছে, কেননা ওরা তোমার বন্ধু, এটা মনে রাখবা। ওদের উন্নতি মানে তোমার উন্নতি। ওকে, এই জন্য সবসময় পরের উপকার করবা, নিজের উপকার হয়ে যাবে। এটা কিন্তু অনেকে কেউ জানে না। আর অনেকে আছে আবার কি করে, অন্যদের উপকার করতে চায় না। সেটা কিভাবে মনে করে যে আমার, ওকে আমি যদি হেল্প করি অথবা ওকে এই পথ আমি দেখিয়ে দিই, তাহলে সে কি করবে, আমার চেয়ে বেশি পেয়ে যাবে। আসলে কিন্তু তা না। তোমাদের তো উদ্দেশ্যটা কি, SSC পরীক্ষা দেওয়া। একটা মাথায় রাখতে হবে, SSC পরীক্ষা দিবে এবং রেজাল্ট করবা এবং ভালো একটা মানুষ হবা, ভালো ছাত্রছাত্রী হবা, তাই না?
যদি এইগুলো উদ্দেশ্যই থাকে তাহলে এর একজন যদি ভালো করে তোমার তো ক্ষতি হচ্ছে না, হচ্ছে? সুতরাং তোমার যদি ক্ষতি না হয় তাহলে উপকারী হবে, কেননা পরীক্ষার হলে তুমি হেল্প পেতে পারো। অনেক সময় আছে দুই একটা প্রশ্ন সমস্যায় পড়ে যেতে পারো, তখন তুমি এই সব সময় তো আর পরীক্ষার হল বিজি থাকে না, ব্যস্ত থাকে না, তুমি চান্স পাচ্ছ না এরকম না। তবে এসব চেষ্টা পেষ্টা বৃথা বাদ দিবা, এগুলো প্রয়োজন নেই। হ্যাঁ, তোমাকে কি করতে হবে? নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে শক্তিশালী হতে হবে। এর জন্য তোমাকে আমার এই এমসিকিউগুলো দেখতে হবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে 12 নম্বর অঙ্কটি দেখো। নিচের কোনটি মূলদ সংখ্যা? সেই আবার পি বাই কিউ আকারে সাজানো যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে, মনে রাখতে হবে ভগ্নাংশ আকারে আকারে সাজানো যায়। যেগুলো ভগ্নাংশ আকারে সাজানো যায় তাকে পি বাই কিউ আকারে এটা বলে, অর্থাৎ মূলদ সংখ্যা বলে। আর এখানে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বোঝার বুদ্ধি আছে, মৌলিক সংখ্যা রুট ওভার হবে না, সেই সংখ্যাগুলো হলেই হয়ে যায়। কিন্তু যেমন আমরা যদি এই ক নম্বর অঙ্কটি করি, মূলদ সংখ্যা বের করবো কি করে? খেয়াল করে দেখো, এখানে 18কে যদি আমরা ভাঙি তাহলে 2 গুণ 9, আর নিচে দিলাম কি রুট ওভার 2 গুণ 16। খেয়াল করো, একটা কায়দা কৌশল করছি। এবারে উপরে রুট কি হয়ে গেল এই, আচ্ছা এখানে এইরকম না করে আমরা একটা কাজ করি, এই জায়গায় এবারে রুটটা একবারে দিয়ে দিলাম। তাহলে কি হলো খেয়াল করে দেখো যে এই জায়গাটাই 2 গুণ 9 আর এখানে 2 গুণ 16, তাহলে এই 2 কেটে গেলে কি থাকে? শুধু রুট ওভার 9/16 থাকে। এখন এটাকে যদি আমরা একটা কাজ করি যে 3 স্কোয়ার আর নিচে দিলাম 4 স্কোয়ার, তাহলে স্কোয়ারের রুট উঠে গেল, স্কোয়ারের রুট হয়ে গেল, থাকলো হচ্ছে 3/4। আর এই 3/4 হচ্ছে পি বাই কিউ আকারে সাজানো হয়ে গেল। সুতরাং আমাদের উত্তর যেটি মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে সাজানো যাবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে সাজানো যাবে, সেটা কিন্তু আমরা অলরেডি সাজিয়ে ফেলেছি। সো আমাদের উত্তর হচ্ছে এটাই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এটা মুছে দিলাম। এবারে চলে গেলাম 13 নম্বর অঙ্কে। 13 নম্বরটা বলছে 2/9। 2/9 কোন ধরনের সংখ্যা? এটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, না পূর্ণ সংখ্যা, না ভগ্নাংশের সংখ্যা? কি সংখ্যা আগে দেখিয়েছে? মূলদ সংখ্যা। হ্যাঁ, এটা মূলদ সংখ্যা, কেননা আমরা জানি 2/9 অর্থাৎ পি বাই কিউ আকারে সাজানো গেছে, অর্থাৎ ভগ্নাংশ আকারে সাজানো গেছে। যদি ভগ্নাংশ আকারে সাজানো যায় সেটা আমরা জানি মূলদ সংখ্যা হয়। সো আমাদের এটা হচ্ছে মূলদ সংখ্যা, তাই উত্তর আছে ক নম্বরটা। ওকে, তারপরে একটু দেখো 14 নম্বর, নিচের কোনটি অমূলদ সংখ্যা? ঠিক আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা, তার মানে যে পি বাই কিউ আকারে সাজানো যাবে না নিচের কোনটি। এখানে একটি সংখ্যা দিয়েছে, এটা দেখা যাচ্ছে 64, 36, সুতরাং এটি না হওয়ার সম্ভাবনা বেশি। আমরা একটু দেখি পরবর্তী অঙ্ক কি আছে। তারপরে কি আছে 3/8/9, এটাও সম্ভাবনা নাই। 81/625, এটাও নাই। এই যে এই অঙ্কটা হবে, এই অঙ্কটা আছে। আচ্ছা, আমাদের প্রশ্নটা কি ছিল? নিচের কোনটি অমূলদ সংখ্যা? হ্যাঁ, রাইট, নিচের কোনটা অমূলদ সংখ্যা এখানে দেখাই যাচ্ছে। এই সংখ্যাটি কোনোভাবে ভাঙা যায় না, কিন্তু উপরের সব সংখ্যাগুলো ভাঙা যায়। কিভাবে আমি একটু উদাহরণ দেই। এখানে সে 2/3, আর এখানে এই যে রুটের মধ্যে 3 মানে পাওয়ার হাফ না, পাওয়ার 1/3 দিলাম। তারপরে নিচে হচ্ছে এটা 3-এর উপর 3 দিলে 27, আবার এই যে রুটের মধ্যে 3 এর অর্থ হচ্ছে পাওয়ার 1/3। পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়। সেক্ষেত্রে দেখো 3 আবার উপরে 3 কেটে গেল, তাহলে 2/3 হলো। অর্থাৎ এটি একটি মূলদ সংখ্যা, কেননা এটি কি হচ্ছে পি বাই কিউ আকারে সাজানো যাচ্ছে। ওকে, সুতরাং এই সংখ্যাটি দেখো খেয়াল করে কোনো প্রকারভাবে ভাঙা যায় না, এটাও কিন্তু ভাঙা যায়। সুতরাং এইটি হবে আমাদের উত্তর, অমূলদ সংখ্যা, নতুন কিছু। ওকে, এইবারে আরেকটা অঙ্ক এখানে দিয়েছে, বলছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক বোর্ডে পড়েছে অঙ্ক, এজন্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনোযোগ সহকারে দেখবা। পি ও কিউ দুইটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? খেয়াল করে, কিন্তু যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এখানে আছে কি পি স্কোয়ার, আর প্লাস এখানে আছে হচ্ছে কিউ স্কোয়ার। আর কি দিলে আমরা এখানে -2pq দিলাম, -2pq দিলাম। তাহলে এটি কি হলো? এটি সূত্র যদি করি আমরা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, আর এই হোল স্কোয়ার থাকলেই তো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং এই যে পি মাইনাস কিউ এটা হলো না, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সো আমাদের যোগ করতে হবে এই যে ক নম্বরটা। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছ। এবারে দেখো 16 নম্বর একটা অঙ্ক, a সমান √3, b সমান √2l। এখন বলছে নিচের কোনটা অমূলদ সংখ্যা। এখন এগুলো যোগ করে দেখতে হবে কোনগুলো অমূলদ সংখ্যা। খেয়াল করে দেখো, এখানে
এ প্লাস বি এর অর্থ হচ্ছে √3 প্লাস √12, এটি দেওয়া আছে। এটি মূলত কি অমূলত? নিচের কোনটা অমূলত সংখ্যা? আচ্ছা আমরা এটা খেয়াল করে দেখি। এখানে আছে √3 আছে, আর এখানে কি আছে? 12কে যদি ভাঙা যায় 2 গুণ 2 গুণ 2 গুণ কত 3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা হবে না। 2 দুগুণে 4, 3 ছাড়া 12, তার মানে এটা হবে। তাহলে এটি আমাদের হয়ে যাবে 2√3। সুতরাং এখানে যদি √3 কমন নেওয়া যায়, পরে হচ্ছে 1 প্লাস 2 হয়, তাহলে এটা হলো হচ্ছে 3√3, এটা হয়ে গেল। হ্যাঁ, এটাও এই যে অমূলত মানে মৌলিক সংখ্যা √ওভার থাকলে বলেছি না, মৌলিক সংখ্যা √ওভার থাকলে সেটা অমূলত সংখ্যা হয়, আর তাকে 3 দ্বারা গুণ করলে অমূলত সংখ্যা যে চলে যাবে তা কিন্তু না। যদি এখানে আর একটা √3 গুণ থাকতো, তাহলে সেটা √3 গুণ করলে হয় শুধু 3, তখন হয়ে যেত মূলত সংখ্যা। কিন্তু এই অঙ্কটা অমূলত সংখ্যা হবে, সুতরাং ক নম্বরটাই আমাদের উত্তর। বোঝাতে কি পারলাম? অবশ্যই বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে একটা মনে জিনিস মনে রাখবো, না বুঝতে পারলে তোমরা প্রথমে আবার চলে যাবে, একটু টেনে দিবা, টেনে দিয়ে আবার দেখবা, দেখবা একই অঙ্ক 2-3 বার যদি তুমি দেখো তখন বুঝে যাবা। আর আমি যদি তোমাদের এখানে একই অঙ্ক 2-3 বার আলোচনা করতে যাই, সেক্ষেত্রে আমাদের আলোচনা ভিডিওটি হয়ে যাবে অনেক বড়, একঘেয়েমি হয়ে যাবে, কারণ সবাই তো একরকম না। কিন্তু তোমাদের অপশন থাকছে বারবার টেনে টেনে দেখার। এখন দেখো 17 নম্বর, 0.0025, 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? এর বর্গমূল করব আমরা। তাহলে এটা যদি এখন বর্গমূল করি, 0.0025 এর বর্গমূল করলে সম্ভবত হবে হচ্ছে 0.05 হবে। ঠিক আছে, তার মানে 0.05 কোন ধরনের সংখ্যা? অনাবৃত দশমিক, অসীম দশমিক, সসীম দশমিক হবে, মানে শেষ হয়ে গেছে এটা। ওকে, আর এই যে কি বলছে আবৃত দশমিক, আবৃত দশমিক বলতে আসলে বোঝায় পৌনঃপুনিক সংখ্যা। এরকম পৌনঃপুনিক হলে হতো, এটা পৌনঃপুনিক না। অনাবৃত অসীম দশমিক এটাও না, অসীম দশমিক অসীম না, এটা সসীম, সুতরাং সসীম দশমিক সংখ্যা। উত্তর হচ্ছে আমাদের এই গ নম্বরটা। ওকে, এটি হচ্ছে কিন্তু ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। এখানে আরেকটা অঙ্ক আছে, 18 নম্বর, 0.99973 ডট ডট ডট, সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? খেয়াল করে দেখো 3 দশমিক, আমি একটু বড় করে যদি নেই, 3 দশমিক কত 99973, আমরা নেব হচ্ছে 3 দশমিক, তার মানে আমাদের যেটা প্রয়োজন 0.999, আর নেব না। এই জায়গাটায় একটি প্রশ্ন আছে আমার, যে আমরা যদি 3 দশমিক নেই, এর পরের সংখ্যাটা কি আছে সেটা কিন্তু আমাদের ফলো করতে হবে, এটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে। পরের সংখ্যাটি কি আছে? 7 আছে। এই 7 যখন আছে, 7 5 এর চেয়ে বড় না ছোট? মনে রাখতে হবে 5 এবং 5 এর চেয়ে বড় ছোট যদি হয়, তাহলে এই পরেরটা 1 বেড়ে যায়। সুতরাং এর সাথে যদি আমরা 1 যুক্ত করি, তাহলে কি হবে? যোগ 1 যুক্ত করে দিলাম, তাহলে কি হবে? 0.001000 এরকম হয়ে যাবে, 1.00 হয়ে যাবে। সুতরাং আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে যে গ নম্বরটা। বোঝাতে কি পারলাম? অবশ্যই মানে বোঝাতে পেরেছি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কগুলো, যে অঙ্কগুলো আলোচনা করছি খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, 19 নম্বর এবারে দেখো, বলছে ঢাকা বোর্ড 2020 সাল, দিনাজপুর বোর্ড 2017। হ্যাঁ, এই অঙ্কটা এখন আমরা করব। খেয়াল করে দেখো এই অঙ্কটা কিভাবে করা যায়। ওই এই যে 19 নম্বর, 0.45 পৌনঃপুনিক, এখানে আছে 0.45, দুইটাতে পৌনঃপুনিক আছে। এটা ভাঙলে আমরা জানি 4/5/99 হয়। ওকে, এখন এটা দেখবো আমরা কাটাকাটি আছে না এটা সরাসরি আছে। এটা হলো না, 45 হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে না, কাটাকাটি করি আমরা, তার মানে একটা সাথে মিল নেই। সুতরাং আমরা যদি এটা কাটাকাটি করি, 3 দ্বারা কাটলে হয় 15, 3 দ্বারা কাটলে হয় 3, আবার 3 দ্বারা কাটা যায়, তার মানে একেও যদি 3 দ্বারা কাটা যায় তাহলে হবে 1 1, তার একেও যদি 3 দ্বারা কাটা যায় হবে 5, তার মানে আমাদের অঙ্কটি হবে হচ্ছে 5/11। কই, এই যে 5/11। ওকে, খেয়াল করে দেখো বুঝতে পারছো কি না? এই যে আমাদের এইটা হবে উত্তর। ঠিক আছে তো? ওকে, এটি কিন্তু ঢাকা বোর্ড 2020 সাল এবং দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছিল, ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তোমরা কে কোথায় থেকে আসো একটু দয়া করে যদি কমেন্টস করতে তাহলে সুবিধা হতো, এবং তোমরা বুঝতে পারছো নাকি সেটাও বলো, সুবিধা হতো। ওকে, তারপরে দেখো 20 নম্বরের একটা অঙ্ক, বলছে 0.83 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোন ভগ্নাংশটি পাওয়া যায়? 0.83 আমরা নিলাম। খেয়াল করে দেখো, এখন আমরা এটা ক্যালকুলেশন করব।
এই জায়গাটা আবার কিন্তু পৌনঃপুনিক আছে, তাহলে 8 3 মাইনাস 8টা বিয়োগ হবে, হ্যাঁ, আর 9 0। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ক্যালকুলেশন করে দেখো, 83-র ভিতরে এত বাদ দিলে থাকে 75 আর নিচে থাকে 90। এখন এটা কাটাকাটি করতে হবে, এরকম উত্তর নাই। 3 দ্বারা কাটলে হয় 25, 3 দ্বারা কাটলে হয় 30, আবার 3 দ্বারা কাটলে হয় 10, সরি 3 দ্বারা কাটা যায় না, তাহলে কি 5 দ্বারা কাটবো, 5 দ্বারা কাটলে হয় 6, 5 দ্বারা কাটলে হয় 5। তাহলে কি হলো, আমাদের উত্তরটা যেটি হবে সেটা হচ্ছে 5/6 আছে। এই যে গ নম্বরটা 5/6, এটা ঠিক আছে। তার মানে উত্তর আমাদের এইটা। তারপরে খেয়াল করে দেখো 21 নম্বর একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বড় আকারে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটি বলছে কত, সরাসরি আমাদেরকে কি বলছে, সরল করতে বলছে। খেয়াল করে দেখো, আমরা লিখলাম 4, একটু বড় করি, 4 2 8 1 8 মাইনাস 4 2 দিয়ে দিলাম বাই, এটা কি 9 9। এখন এটা ক্যালকুলেশন করে যা হবে তাই হবে উত্তর। যেহেতু বলছে কত, ও আর একটা অঙ্ক আছে, আচ্ছা আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে গুণ। এই জায়গায় আছে 2 8 মাইনাস 2 বাই 9 0। ওকে, এখন এটা আমরা কাটাকাটি করব। তার মানে আমাদের উপরে যদি কাটা যায় 42কে, এটা হচ্ছে 6, এটা হয় আছে 6, আর 11-র ভিতরে 4 বাদ দিলে ঠিকই তো, 6 হয়, 11-এর ভিতরে 4 বাদ দিলে আর থাকে হচ্ছে 7, হাতে থাকে 1 সমান 1 4, এটা হয়ে গেল। আর নিচে আছে 9 9, সুতরাং আমরা এটা একটু ছোট করে দিই, হ্যাঁ, 9 9, এটা গুণ, এটা হয়ে গেল হচ্ছে 26, আর নিচে হয়ে গেল হচ্ছে 90। এখন এটা আমাদের কাটাকাটি করে যা হবে, তার মানে আমরা এটা সরাসরি ক্যালকুলেটরে গুণ করে দিতে পারি। এটা কিন্তু একটা সহজ বুদ্ধি, সরাসরি ক্যালকুলেটরে গুণ করে দেবো। অথবা তোমরা কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলে সমস্যা, যেহেতু আমাদের এখানে দশমিক আছে, পৌনঃপুনিক আছে, সুতরাং আমরা যদি সরাসরি গুণ করে দিই তাহলে সুবিধা হয়। আমরা 21 নম্বর অঙ্কটি একটু যদি দেখে আসি, 21 নম্বর অঙ্কটি, তাহলে সুবিধা হয়, আমি তোমাদেরকে একটু দেখাতে পারি। এই যে খেয়াল করে দেখো, এই অঙ্কটি আমি যেরকম করেছি, যে ঠিক এরকম করেছি, এটা বিয়োগ করে এত এবং এত হয়েছে। এবারে দেখো গুণ করেছে, গুণ করার পরে 12.185 দুইটার উপরে পৌনঃপুনিক আছে। এটা স্ক্রিনশট দিয়ে নেবা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। সিম্পল একটি অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, কেননা এটি কুমিল্লা বোর্ড 2000 কত সালে এসেছিল, কুমিল্লা বোর্ড 2020 সাল এবং সিলেট বোর্ড 2020 সালে অঙ্কটা এসেছিল। ওকে, এটা হচ্ছে কত, 21 নম্বর অঙ্কটি। এইবার খেয়াল করে দেখো 22 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, কি বলছে, 0.3 গুণ 0.6 পৌনঃপুনিক, এটা আবার আছে। তাহলে এটা আমরা এখন ক্যালকুলেশন করব। শুধু এখানে 0.3 আছে, তো 3কে আমরা কি করব, 1/দশমিক বানিয়ে দেবো, এর মান যেহেতু চাচ্ছে সেহেতু। এবারে ইনটু, এটা হচ্ছে 6/9, এটা ভাঙলে এরকম হয় আমরা জানি। তাহলে 3 দ্বারা এটাকে কাটলে হয় 3, 3 দ্বারা এটাকে কাটলে হয় 2, 2 দ্বারা এটাকে কাটলে হয় 5, তার মানে সব কাটা শেষ 1/5, এটা হলো। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে যদি ভাগ করি, তাহলে 5 দ্বারা 1কে ভাগ করলে হয় 0.02, তার মানে 0.2 10, এটা হবে। এই যে এটা উত্তর, এবং আর তো কাটাকাটি হচ্ছে না, তার মানে আমাদের উত্তর এটা তো না, তো এই যে এটা গ নম্বরটা। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এবারে খেয়াল করে দেখো 23 নম্বরের একটা অঙ্ক, √12/75 কোন ধরনের সংখ্যা? এটি স্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা না মৌলিক সংখ্যা? ওকে, এটা খেয়াল করে দেখো। এখন এখানে এটা দিয়েছে, আমরা একটু কাটাকাটি করি, কি সংখ্যা আগে দেখি। এটা কত আছে, 12 আর 75, 3 দ্বারা কাটলে হয় 4, 3 দ্বারা কাটলে হয় 25, আর কাটাকাটি যায় না, তার মানে √4/25 এটা আছে। হুম, তাহলে এটা এখন কোন ধরনের সংখ্যা? এটাকে তো উপরে যদি রুট কাটি তাহলে 2 হয়, আর নিচে 25কে কাটলে হচ্ছে 5, তার মানে 2/5 হয়ে যায় আমাদের। আর এটি হচ্ছে কি, মূলদ সংখ্যা। কেননা মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে p/q আকারে সাজানো যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নিচের কোনটা মূলদ সংখ্যা? এখানে আবার আরেকটি প্রশ্ন দিয়েছে, এটি হচ্ছে রাজশাহী বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2019 সালে পড়েছিল। নিচের কোনটি মূলদ সংখ্যা? ওকে, আমরা এই অঙ্কটি এখন আলোচনা করব। নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ
আচ্ছা, এই রুট ওভার মৌলিক সংখ্যা, রুট ওভার হচ্ছে অমূলদ সংখ্যা, এটা আমরা আগেই বলেছি। তারপরে এখানে বলছে রুট ওভার 6/3, এটা কি হয়, এটাও অমূলদ সংখ্যা। 8, 7 এটাও অমূলদ সংখ্যা। 27, এই যে বোঝাই যাচ্ছে এই অঙ্কটি মূলদ সংখ্যা। তা না হলে আমরা এটা কাটাকাটি করে দেখতে পারি। দেখি, এটা হচ্ছে কত, 27, তাই না? তাহলে 3-র ওপর 3 দিলে হয় 27, আর এখানে হচ্ছে এটা 48 আছে, তাই না? তাহলে 48কে আমরা কি করতে পারি, 48কে আগে ভাঙি। 48কে ভাঙলাম, 2 দ্বারা ভাঙলে হয় 24, আবার 2 দ্বারা কাটলে হয় 12, 2 দ্বারা কাটলে হয় 6, 2 দ্বারা কাটলে হয় 3। তাহলে 2 2 2টা করে চলে গেল। সুতরাং এটা একবারে ভাঙলে হয় 2 2 4। সুতরাং এখানে হবে 4√3। এটা হয়ে গেল টোটাল। টোটাল ভাঙলে এটাকে 48কে যদি রুট ওভার করি তাহলে এরকম হয় 3/4√3 হয়ে গেল। বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে এখানে তো একটিও মূলদ সংখ্যা আমরা পাচ্ছি না। ক্যালকুলেশন করলে কোনটা মূলদ সংখ্যা পাবো? এখানে 6, তাই না? আচ্ছা, আমরা এটা উত্তরে যাই, দেখি ঝামেলা কোন জায়গায় আমাদের বাঁধলো। অঙ্কটা কয় নম্বর? সরি, অঙ্কটা হচ্ছে এই যে অঙ্কটাই, এই যে যেটা আমরা বলেছি সেটাই, কিন্তু এখানে ও আচ্ছা, ওপরেরটা ভাঙলে হয় 27 আছে না, এরকম হয় 3√3 27কে। হ্যাঁ হ্যাঁ, এটা আছে, একটা সমস্যা ছিল আমার, সেটা আমি এই রুটের মধ্যে আবার 3 দিয়েছি, যার জন্য ওইভাবে করেছি, কিন্তু আসলে এরকম হবে না। এটা আমি আবার ওখানে যাই, যে আর দেখাই, তা না হলে আবার ক্যালকুলেশন ভুলে যাবে। এটা এইরকম আছে, তাই না? রুটের উপর 3 দিলে এটা হচ্ছে এইভাবে ভেঙে যায়, আমরা এইভাবে দরকার নাই। যেহেতু রুট ওভার 27 আছে, সেক্ষেত্রে আমরা অন্যভাবে ভাঙবো। যেমন 27কে কি করা যায়, এরকম করতে পারি 3 গুণ 3 গুণ 3, এরকম করলে একবারে এটা কাটাকাটি করলে হয় 3√3 হয়, ঠিক আছে? আর এখানে 4√3, তাহলে √3 কেটে গেলে শুধু এখানে থাকছে 4/3, আর 4/3 হচ্ছে মূলদ সংখ্যা। আমাদের উত্তর ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনটা ভুল গেছিল। ওকে, এখন ঠিক আছে, আশা করি এটি বুঝতে পেরেছো। এবারে দেখো 25 নম্বর, নিচের কোনটা অমূলদ সংখ্যা? একই রকম, আমরা জানি মৌলিক সংখ্যার রুট ওভার হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে 7 একটি মৌলিক সংখ্যা, এর রুট ওভার অমূলদ সংখ্যা, খুবই সোজা। তারপরে এখানে একটা অঙ্ক বলা হচ্ছে এ বি সি বিলংস টু আর, আর হচ্ছে রিয়েল নাম্বার, এ বড় বি বড় 0-র চেয়ে, এবং বলছে সি 0-র চেয়েতে ছোট হলে নিচের কোনটি সঠিক। এটা মুখস্থ করে ফেলতে হবে, তোমাদের জানার বিষয়, তোমাদের বইয়ের ভিতরে আছে। এটা শর্টকাট আকারে তোমরা কি করবা, জেনে ফেলবা। ওকে, আমি এখানে দেখাই অঙ্কটি কোনটা। এই যে এখানে দেওয়া আছে যে গ নম্বরটা উত্তর হবে, এটা মনে রাখবা জাস্ট। ওকে, তারপরে আমাদের অঙ্ক, পরের অঙ্ক কি বলছে, 27 নম্বর, 0.555 পৌনঃপুনিক, লাস্টেরটা আছে। এখন বলছে সামান্য ভগ্নাংশ প্রকাশ করো, অর্থাৎ এক কথা কি, ভগ্নাংশ প্রকাশ করতে হবে। ফিনিশিংয়ে কি হয়, 0.555 পৌনঃপুনিক আছে। এটা এখন আমরা তাহলে ক্যালকুলেশন করব। এটা কি করে করতে হবে, 555 মাইনাস 55। আমরা জানি যে পৌনঃপুনিক এবং দশমিকের মাঝখানে যে কটি সংখ্যা আছে সেটা হচ্ছে বিয়োগ হয়, আর বাকিগুলো এইভাবে হবে। এবারে এইটা এরকম হবে যে 9 দিয়ে এই যে দশমিক এবং পৌনঃপুনিকের মাঝখানে যে কটা সংখ্যা থাকে সেটা হচ্ছে 0 হবে, আর ওপরেরটা হচ্ছে 555 দিয়ে এই পৌনঃপুনিকের পাশে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো বিয়োগ হবে। আমাদের এখানে আছে 5555 বিয়োগ হয়েছে। এবারে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 900, আর উপরে হবে হচ্ছে 500 বিয়োগ করলে। এখন এই 0 কেটে গেলে হয় এটা 5/9, আমাদের উত্তর হবে হচ্ছে 5/9, এই যে ক নম্বরটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 28 নম্বর, 3.2 পৌনঃপুনিকের সাধারণ অংশ কোনটি? 3.2কে আমরা যদি ভাঙি তাহলে সরাসরি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 2 - 3 হবে, আর নিচে হবে শুধু 9। এখন এটা কথা হবে, বিয়োগ করলে হয় 29/9, এটাই হবে আমাদের উত্তর। তাহলে কাটাকাটি, এটা যদি আবার কাটি তাহলে 3 9 27, তার মানে 3 পয়েন্ট তো না, 3 9 27 হচ্ছে, আর বিয়োগ করলে 2, তাহলে 2/9, এটা হবে উত্তর আমাদের। 3.2/9, 3.2/9 কই, এই যে এটা 3.2/9। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছ। 29 নম্বর একটা অঙ্ক, খেয়াল করে দেখো, 0.4 পৌনঃপুনিক ইন্টু 0.3 পৌনঃপুনিক, এটা কি করে করতে হবে খেয়াল করে দেখো। আমরা করি অঙ্কটি, এখানে আছে 4কে
কাটলে এভাবে হয় 4/9 ইন্টু 3/9 এরকম হয়। ওকে, তাহলে এটা কি এখন কাটাকাটি করব? 3 দ্বারা একে কাটলে হয় 3, আর কাটাকাটি যায় না, তাহলে 4 বাই কত, 3×9 = 27। এখানে বলছে সামান্য ভগ্নাংশ, 4/3×9 = 27। এটা এখন আমাদেরকে আবার ভাগ করতে হবে। এখানে যেহেতু ভাগফল দিয়েছে, হ্যাঁ পৌনঃপুনিক দিয়েছে, তাহলে ভাগ করে এখন দেখতে হবে আমাদের সংখ্যাটা কি আসে। আমরা এখানে সরাসরি উত্তরে চলে যাই। অঙ্কটি কই আমাদের? এই যে অঙ্কটি, এই যে এত অঙ্ক আমাদের মতো হয়েছিল, এখন এটাকে সরাসরি যদি ভাগ করা যায়, খেয়াল করে দেখো, এই যে ভাগ করলে এটা হয় 0.1 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক এবং 8 পৌনঃপুনিক, সবগুলোকে এইরকম লাস্টেরটা এবং প্রথমটা যদি দেওয়া যায় তা পৌনঃপুনিক, তাহলে সবগুলো পৌনঃপুনিক হয়ে যায়। যেমন 1, 4, 8 এই লাস্টে এবং এই প্রথমে দিয়ে দিলাম, তাহলে সবগুলো পৌনঃপুনিক হয়ে গেল। হ্যাঁ, আশা করি ঠিক বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরে অঙ্ক আমরা দেখি, পরের অঙ্ক কি বলছে। 30 নম্বর, x সমান বলছে 0.4 পৌনঃপুনিক, y সমান বলছে 0.08 পৌনঃপুনিক। এখন বলছে x + y সমান এত। আমরা এটা যোগ করব, 0.4 এটাকে যদি ভাঙি আমরা একবারে 4/9, তারপরে কি আছে প্লাস আছে 1 নম্বর, এখানে কি আছে 8/90। এটা ক্যালকুলেশন করতে হবে। পুরো ক্যালকুলেশন করলে আমি করে দেখেছি এটা রাইট আছে। এবং এক্স ওয়াই, অর্থাৎ এটা যদি এখন গুণ দেওয়া যায় তাহলে কি হবে, এখানে কিন্তু তাই দিয়েছে এক্স ওয়াই। হ্যাঁ, গুণ দিলে কি হবে, 4×8 = 32, আর এখানে 9×9 = 81। হ্যাঁ, 81, তারপর দিয়ে 0, এটা হবে। এখানে বলছে 32/9×9 = 81। আচ্ছা, তাহলে এখানে 81 হলো, আর সংখ্যা কই? আচ্ছা, 4 নম্বর 0.8/90, ঠিকই তো আছে। তাহলে ভুল গেলে এরা মনে হয় এখানে একটা শূন্য দিতে ভুলে গেছে। এটা হবে। যাই হোক, এবার দেখো এটাও রাইট হবে। ঠিক আছে, আর এখানে যেহেতু শূন্যটা দিইনি, তার মানে এটা আমরা ভুল দিয়ে দিই, তাহলে 13 হয়ে গেল, 1 আর 3 হবে উত্তর। 13 এই যে খ নম্বরটা, আর এখানে যদি এটা দেয় তাহলে উত্তর এটা হবে। ঠিক আছে, এই এবারে 31 নম্বরটা বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা মানে কি, যেটাকে কাটাকাটি করা যায়, এটা যায় না, এটা পুরো মৌলিক সংখ্যা √, এটাও একই রকম, এইটা ক নম্বরটাও হবে উত্তর। সেটা আমরা কি করে বুঝলাম, এই যে 729, দেখো একটি এটা একে ভাঙা যায়, √, করলে একটা পূর্ণ সংখ্যা আসবে। আর পূর্ণ সংখ্যাটা কি আমরা দেখি, পূর্ণ সংখ্যাটা 31 নম্বর, তাই না আমাদের অঙ্ক। পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই যে 27, 27 আর 27 গুণ করলে এই যে হয় এটা। ঠিক আছে, আশা করি এটাই বুঝতে পেরেছো। এবারে 32 নম্বর বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। খেয়াল করে দেখো, তার মানে 12, √12/3 এটা মূলদ সংখ্যা নয়, যেহেতু √, হচ্ছে। আবার 3/2 এটাও মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা হবে। 5/√, এটাও মূলদ সংখ্যা নয়, এই যে এটা হবে। এটা কি করে হয় আমরা একটু দেখি। এখানে আছে 18, 18কে আমরা ভাঙবো 2 গুণ 3 গুণ 3, আর নিচে আছে √3। তাহলে এটা যদি এখন আলাদা করা যায় কি হয়, এই √3 কেটে গেলে 3 শুধু 3 হয়। তার মানে এইটাই হচ্ছে মূলদ সংখ্যা। এখন বলছে 33 নম্বর, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটা মাথায় রাখতে হবে। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, এবং একমাত্র জোড় সংখ্যা পৃথিবীর, এটা হচ্ছে 2। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। 34 নম্বর, নিচের কোনটা অমূলদ সংখ্যা। একই রকম জিনিস, নিচের কোনটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যে এটা, এইটা √, করলে অমূলদ সংখ্যা হয়। তাছাড়া এটাও কিন্তু মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হয়, এটাও কিন্তু কাটাকাটি করা যায়। গ নম্বরটা কাটাকাটি করা যায় না, এটা √8। এটা কাটাকাটি করলে কি হয়, 2 গুণ 2 গুণ 2, সুতরাং শুধু √2 আছে। আর হচ্ছে মূলদ সংখ্যা √, হচ্ছে অমূলদ সংখ্যা, এটা মাথায় রাখতে হবে। ওকে, দুইটি অমূলদ সংখ্যার ড্যাশ যোগফল সর্বদা অমূলদ সংখ্যা। হ্যাঁ, এটা ঠিক আছে। বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা, এটাও ঠিক আছে। গুণফল মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। হ্যাঁ, রাইট। কিভাবে মূলদ হতে পারে, আমি এটা একটা উদাহরণ দিই, যেমন √2 + √3 যদি এরকম আমরা দিই, তো অবশ্যই এটি একটা অমূলদ সংখ্যা। আবার এখানে হচ্ছে বিয়োগফল, তার মানে এখানে যদি এখন √2 - √3 দিই, এটাও একটি অমূলদ সংখ্যা। আর গুণফল হতে পারে, যেমন √3 গুণ √3, এটা গুণ করলে শুধু 3, এটা কিন্তু মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে। কেমন অমূলদ হতে পারে, কেমন, যেমন আমি এখানে √3 না দিয়ে √2 দিয়ে দিলাম,
তাহলে কিন্তু এটা গুণ করলে অমূলদ সংখ্যা হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ছিল, তার মানে এটা তিনটাই রাইট। এবারে খেয়াল করে দেখো 36 নম্বর একটি অঙ্ক, ওই আগের মতো এ বি সি বাস্তব সংখ্যা এবং এর চেয়ে বি বড় হলে কোনগুলো সত্য, এগুলো আমরা আবার এখান থেকে দেখে নেব। এটা 36 নম্বর অঙ্কটি। 36 নম্বরটা এই যে খেয়াল করে দেখো, সরাসরি এখানে বলা আছে যে বাস্তব সংখ্যার গুণন বিধি অনুসারে 1 ও 2 যোজন বিধি অনুসারে 3 সঠিক। তার মানে বাস্তব সংখ্যার গুণন বিধি অনুসারে 1 সঠিক, 1 আর 2 সঠিক, 3 নম্বর সঠিক নয়। তার মানে 1 ও 2 উত্তর হচ্ছে কই, 1 ও 2 যোজন বিধি অনুসারে 3 উত্তর। তার মানে সবগুলোই উত্তর, 3টাই সঠিক। এই যে গ নম্বরটা উত্তর। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছো। তারপরে দেখো 37 নম্বর একটা অঙ্ক, এই জাতীয় অঙ্ক কিন্তু করা হয়েছে। 0.16 পৌনঃপুনিক আছে, এটা আমরা পৌনঃপুনিক তুলে দিলাম, 1 দিলাম, আর নিচে আছে 90। এখন এটা গুণ 3/9, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে হবে আছে 15/90 গুণ এটা দ্বারা কাটলায় 3, তাহলে 1/3। এবারে 3 দ্বারা এটা কাটলায় 5, 5 দ্বারা এটাকে কাটলায় 18। তার মানে আমাদের হয়ে গেল হচ্ছে 1/18। এখন বলছে কি বলছে 37 নম্বরটা, এত এত এর মান কত, 1/18। 1/18 কই, 1/18 এই যে। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছো। তারপরে খেয়াল করে দেখো আরেকটা অঙ্ক হচ্ছে কি 38 নম্বর একটা অঙ্ক। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে আমরা জানি যে বাস্তব সংখ্যা সমান কি, একটি হচ্ছে মূলদ আর একটি হচ্ছে অমূলদ, এই সংখ্যাগুলো বলা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই অঙ্কগুলোই মোট আলোচনার ছিল। অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে পারছো যে এগুলো যে অঙ্কগুলো আলোচনা করলাম প্রত্যেকটা অঙ্কই কিন্তু বোর্ডে পড়া অঙ্ক। সুতরাং এই অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করলে এই অধ্যায়ের অঙ্কর যে প্রশ্নগুলো আসবে এগুলোই কিন্তু সব আসবে। এ নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই, কেননা আমি বোর্ডের পড়া অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের যাদের পড়তে ভালো লাগে না, তোমরা জাস্ট মোবাইলটা অন করে আমার ভিডিওটা দিয়ে বসে থাকবা আর মনোযোগ সহকারে শুধু দেখবা, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আর আমার মনে হয় এই ভিডিওটা যদি ভালো ছাত্র একবার দেখলেই সবগুলো হয়ে যাবে, আর যারা অপেক্ষাকৃত একটু দুর্বল 2বার দেখবা, 2 থেকে 3বার দেখবা, সবগুলো প্র্যাকটিস হয়ে যাবে। সুতরাং তোমাদের একটু ধৈর্য থাকতে হবে, একটু দেখতে হবে, ভিডিও হয়ে যাবে। একবার একটা অঙ্ক না বুঝলে আবার একটু টেনে দেখবা, বোঝা হয়ে যাবে নিশ্চিত। আর একই অঙ্ক যদি আমি আলোচনা করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, সেজন্য এক অঙ্ক মাত্র একবার আলোচনা করে আমি চলে যাই, আর বাকি অঙ্কগুলো তোমরা টেনে টেনে দেখে নিবা, কোনো সমস্যা নেই। যারা যেটা বুঝতে পারবা সেটা আবার টেনে চলে যাব, যারা বুঝতে পারবা না তারা পজ দিয়ে বুঝবা, ঠিক আছে? এরকম বিভিন্ন কৌশলে শেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আলোচনাটি করলাম অবশ্যই আলোচনাটি আশা করছি আমি তোমাদের ভালো লেগেছে, উপকারে আসবে। আর পরবর্তী অধ্যায়ে আমি সেট নিয়ে আলোচনা করবো, মাথায় রাখবা পরবর্তীতে সেট এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা সাথে থাকবা, যে কোনো দিনই চলে আসবো হঠাৎ করে, তোমাদের সাথে থাকবা এই আশা আমি ব্যক্ত করছি। আর অবশ্যই শেয়ার করে দিবা এই কন্টেন্টটি, যেটি আমি নিলাম এটি অবশ্যই শেয়ার করে দিবা তোমাদের বন্ধুবান্ধবের কাছে। তোমাদের বন্ধুবান্ধবীরা যদি এটি শিখতে পারে তো অবশ্যই তাদের উপকার, তোমাদেরও উপকার। কেননা নিজের কাছের মানুষ যদি উপকৃত হয় তাহলে অবশ্যই সেটি তোমাদের জন্যই লাভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো তোমাদের কন্টেন্ট আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।